মাসুদ কামাল আপনি বলছিলেন আওয়ামী লীগের কর্মসূচি দিচ্ছে বাইরে বসে বসে, কিন্তু 15ই আগস্ট তাদের একটা কর্মসূচি সবসময় থাকে, জাতীয় শোক দিবস তারা তাদের সময় পালন করেছে শোক পালনের। কিন্তু আমরা দেখছি প্রেস সচিব তিনি বলছেন যে এই 15ই আগস্ট দিনটিও 31 মানে বাকি আগস্টের 31 দিনের মতোই কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একটু মানে আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হবে? যদি আওয়ামী লীগ করতে যায় তাহলে না হয় বুঝলাম যে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ তাদের বিরুদ্ধে, কিন্তু কেউ যদি করতে যায় সাধারণ মানুষদের মধ্যে কেউ যদি করতে, তাহলে আসলে আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়ার আছে? যেন মাসুদ কামাল আপনি একটু যদি ছোট করে আগে বলেন। এখানে ভাই উনি যেটা বলছেন এটা উনি ওনার মেধা, ওনার রুচি, ওনার আকাঙ্ক্ষা এই সবগুলিকে মিলাইয়া উনি কথাটা বলছেন। এটা আইনগত ভাবে একটা অশুদ্ধ বক্তব্য না, যে উনি কিন্তু বলেন নাই যে যদি আওয়ামী লীগ কোনো কর্মসূচি নেয়, যদি বলতেন যে আওয়ামী লীগ যদি কোনো কর্মসূচি নেয় তাহলে আইন অনেক ব্যবস্থা নেওয়া হবে, তাহলে ঠিক ছিল। যদি উনি বলছেন যদি কেউ কর্মসূচি নেয়, যে কেউ কর্মসূচি নিতে পারে। আমি বাসায় একটা মিলাদ করবো ভাই, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, ওনার মৃত্যুটা আমার পছন্দ হয় না, আমি ওই জন্য শোকাহত থাকলাম এবং আমার বাসায় একটা মিলাদ করলাম, মিলাদের আয়োজন করলাম। মিলাদ আমার একটা কর্মসূচি হতেই পারে, আমি নিলাম। উনি কি করবে আমারে? কোন আইনে আটকাবে? উনি আমাকে কোন আইনে আটকাবে? গাড়ি জন্য আটকাইতে পারে। আমি প্রধান উপদেষ্টা, প্রেস সেক্রেটারি, সিনিয়র সচিব, আমি অথবা আমি আটকাই দেবো, এই পাওয়ার খাটাতে পারি। এছাড়া আর কিছু নাই। কথাবার্তা বলার সময় কিছু খেয়াল করে বলে না ভাই, উনি তো খেয়াল করে কথা বলেন না। এটা কোনো লজিক আছে? যদি কেউ কর্মসূচি না, আচ্ছা কি কর্মসূচি তাও বলে নাই, কিন্তু আপনি পড়ে দেখেন, যদি কেউ 15 আগস্টে কোনো কর্মসূচি না দিলে, তো 15 আগস্ট বিএনপি একটা কর্মসূচি নিয়ে বসে আছে, তো জন্মদিন পালন করবে, সেটা কি হবে? 15 আগস্ট কি আগস্টের আর 31টা দিনের মতো না? বিএনপির কাছে তো না, আমার কাছেও না, হতেই পারে আলাদা। 15 আগস্ট তো এমনি কারো জন্মদিন হইতে পারে, সে কোনো সেটা পাঠিয়ে দিতে পারে, পারে না? তার কি হবে? কি বলে না বলে, মানে যা মনে হয় তাই বলে, ক্ষমতা পাইছে তো। এখন সমস্যা হচ্ছে কি, এই লোকগুলি ভুলে গেছে যে এই দিনটাই শেষ দিন না, এইভাবে হয় না। আপনার কথা মাথায় রাখবেন, শেখ হাসিনা কি খারাপ করছে না করছে এটা শেখ হাসিনা বুঝবে। সেই জীবিত আছে, তারা আপনি মামলা মাথায় নিয়ে আসেন, তারপরে তারা আপনি 5 লাখ ফাঁসি দেন, আমার কোটা তার ব্যাপার, আদালতের ব্যাপার আর তার ব্যাপার, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কন্যার কারণে আপনি পিতাকে অপদস্থ করবেন, এটা পৃথিবীর কোথাও নাই। তো মৃত পিতাকে, যে পিতা আজকের থেকে মানে আপনার 50 বছর আগে মারা গেছেন, তারে আপনি আজকে তার কন্যার কারণে সেই দিবেন, শাস্তি দিবেন, এটা হয় না। কি বলে এই সমস্ত লোক এগুলো? মানে এগুলো প্রতিহিংসা চর্চা করার জন্য এরা করছে। প্রতিহিংসা দেখানোর জায়গা এটা না। প্রতিহিংসা আরেকটা প্রতিহিংসাকে ডেকে আনে, এটা মাথায় রাখতে হবে। আমরা ভেবেছিলাম কি, ডক্টর ইউনূস যখন আসলো, আমি সত্যি বলি, আমি আমার মনের কথাটা বলি, আমি ভেবেছিলাম উনি বোধহয় সবাইকে নিয়ে, সমস্ত দল মতকে নিয়ে একটা ঐক্যবদ্ধ দেশ গড়ে তুলবে। উনি তো প্রায় ঐক্যের কথা বলেন। ভদ্রলোক এসে আওয়ামী লীগ 15 বছর যা করছে, সে 15 মাসেই তার চেয়ে বেশি করার চেষ্টা করতেছে। এই লোকটা আমরা কি ভাবছে আর সে কি করতেছে? এর নাম জাতীয় ঐক্য। একটা বিভক্ত জাতি পৃথিবীতে কখনো অগ্রসর হতে পারে না। উনি সেই কাজটাই করতেছে। আনিস আলমগীরের কাছ থেকে একটু এই বিষয়ে ছোট্ট করে একটু মন্তব্য নিয়ে আমি আরেকটা প্রসঙ্গ একটু ছোট করে যেতে চাইবো, যদি এই প্রসঙ্গটা একটু আপনি মন্তব্য করেন। কোনটা? ব্যক্তিগতভাবে পালন 15 আগস্টে কোনো কর্মসূচি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেখেন, এরা যেটাই বলি, যদি সেটা আওয়ামী রিলেটেড হয়, সেটা যদি মুক্তিযুদ্ধ রিলেটেড হয়, সেটা যদি বঙ্গবন্ধু রিলেটেড হয়, বিশেষ করে বঙ্গবন্ধু রিলেটেড এবং মুক্তিযুদ্ধ রিলেটেড 32 নম্বর রিলেটেড কোনো কথা বলেন, এটাকে বিকৃত করে এরা প্রকাশ করে। কিছু স্বাধীনতা বিরোধী চক্রের কাজই হচ্ছে এটা, যে কথা বিকৃত করা। যেমন আমি নিজেও এটা বলেছি, 15 আগস্টে আপনি কিভাবে একটা ব্যক্তিগত প্রোগ্রামকে আপনি না করতে পারেন? আপনি রাষ্ট্রীয়ভাবে তো বন্ধ করে দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে যখন বন্ধ করছেন, তখন কে ব্যক্তিগতভাবে কি করবে না করবে জানি না। একজন ফেসবুকে বিরাট এক স্টোরি লিখেছে, আনিস আলমগীর যে শফিক আলমকে ধুইয়ে দিয়েছেন, হ্যাঁ, এই জাতীয় কথা। শফিক আলমকে কেন ধুইয়ে দেওয়ার কি হলো? শফিক আলম একজন রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে, তো রাজনৈতিক বক্তৃতা যখন দেয়, তাহলে তাকে তো সরকারি কর্মকর্তা হয়ে যখন রাজনীতি বক্তৃতা দিচ্ছে, তো তার ভুল ত্রুটিকেও আমাদের সমালোচনা করার অধিকার আছে। শফিক আলম তো এটা ভালো করেই জানে যে উনি সমালোচনার ঊর্ধ্বে থাকবেন না যখন উনি একটা সরকারি চাকরি করেন, এবং তার অ্যাক্টিভিটির সমালোচনা হতেই পারে। আরেকজনে বলল
আনিস আলমগীর বলেছে 32 নম্বরের প্রতিশোধ নেব। আরে আমি কেন নেব 32 নম্বরের প্রতিশোধ? 32 নম্বর যে ভেঙেছে প্রতিশোধ নিবে বলেছি, নেব আর নিব এক জিনিস হলো। আমি কি রাজনীতি করি যে এটা প্রতিশোধ নিতে যাব? বাস্তবতা হচ্ছে বঙ্গবন্ধু মানে যে 15ই আগস্ট একটা শোকের দিন, জাতীয় শোকের দিন। আপনারা রাজনৈতিক পরিবর্তনের ফলে আপনারা মনে করছেন না এটা শোক প্রকাশ করতে পারবে না, করেন না। আপনারা কিন্তু ধরে রাখছেন না যে আপনি করতেই হবে। তাদের সরকার যখন আসবে তখন তারা উদযাপন করবে, এখন না করলেও কি আপনি জোর করে করতে পারেন না। কিংবা আপনি রাষ্ট্রীয় শোক দিবস থাকলো, আপনি এমন সব কর্মকাণ্ড করলেন, সেই শোক দিবসের ডান্স করতেছেন, তাহলে সেই শোক দিবস তো না থাকাই বেটার। আওয়ামী লীগ তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যেটা বোঝা যাচ্ছে। কিন্তু তাদের আসলে চাওয়াটা কি হতে পারে? তাদের নিশ্চয়ই কোনো পরিকল্পনা, ষড়যন্ত্র কিছু না কিছু থাকবে নির্বাচনকে ঘিরে। মার্কিনীদের স্বার্থ, ভূমিকা বা তাদের চাওয়া কি, তাদের চাওয়াটা কি হতে পারে? নির্বাচন হোক নাকি না হোক? আওয়ামী লীগের এটা তো সত্য যে আওয়ামী লীগের যত নেতা আছে মোটামুটি সবাই বিদেশি, যারা নাকি মোটামুটি আপনার পরিচিত লোক, যাদেরকে চেনে, যারা দায়িত্বে ছিলেন, তারা হয় বিদেশে নয় চেনে। এই দেশে তারা মুক্ত ভাবে বিচরণ করছেন এমন মনে হয় না আমার কাছে। যারা বিদেশে আছেন এরা কিন্তু আসলে আওয়ামী লীগের এতদিন ধরে ফেস ছিলেন, বাট এরা কিন্তু আওয়ামী লীগের যে মানে তাদের সিদ্ধান্তের কারণে একটা সিদ্ধান্ত দিলেন এতে দেশে আওয়ামী লীগের যারা সমস্ত নেতাকর্মী আছে, সমর্থক আছে, তাদের কি সমস্যা হতে পারে, তারা কি বিপদে পড়তে পারে, এটা কিন্তু বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা মোটেই বিবেচনা করে না। তারা হলো আওয়ামী লীগের ক্রিম খাওয়া লোক। আওয়ামী লীগকে তারা ব্যবহার করে তারা নিজেরা প্রচুর অর্থ করে কামাই নিয়ে এখন বিদেশে বসে আছে। এবং বিদেশে বসে তারা কিন্তু যাওয়ার সময় হয়তো অনেকে টাকা নিয়ে যেতে পারছে, অনেকে পরে নিয়ে গেছে। এদের সঙ্গে অনেকের সম্পর্ক আছে, কাজে তারা এখান থেকে টাকা নিতেও পারে। সম্পর্ক না থাকলে আপনি দেখবেন যে মানে তারা এত আরামে, এত নিরাপদে কিভাবে দেশ ছেড়ে চলে গেল। মাত্র হাতে গোনা 2-1 লোক ধরা পড়ছে, বাকি এত ধরাই পড়ে নাই। এরা বাইরে বসে বসে ওই অনলাইনে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কর্মসূচি দেয়। যদি কখনো আওয়ামী লীগ ব্যাক করে দল হিসাবে, ওদেরকে নিয়ে যদি আওয়ামী লীগ ব্যাক করতে চায়, তাহলে সেটা হবে আওয়ামী লীগের জন্য একটা বড় বিপদ। এটা আমার ধারণা। ওই লোকগুলি যে জরিপটার কথা বলছিলাম মাসুদ কামাল ব্র্যাক ইনস্টিটিউটের, তারা আবার বলছে যে এখনো 7.3% তাদের প্রতি সমর্থন, যেটি অক্টোবরে ছিল 8.9%। তাদের গবেষণা মানে তাদের রিসার্চ অনুযায়ী বলছে, মানে তাদের এই পরিমাণ সমর্থন, মানে ভোট দেবে। জরিপটা না, এটা আমার কাছে খুব একটা মানে কনফিউজিং মনে হচ্ছে। আমি আপনাকে ওই জরিপটা নিয়ে একটু বলি। আচ্ছা, কনফিউজিং এর কারণে তাদের জরিপ করার পদ্ধতিটা কি ছিল? তারা কিন্তু টেলিফোনে নিচ্ছে। টেলিফোনের জরিপ কিন্তু ভয়ঙ্কর। সাধারণ মানুষ সত্য কথাটা বলে না, কারণ তারা জানে আমার এই টেলিফোন নাম্বারটা রেজিস্টার, এই টেলিফোন নাম্বার আমি এনআইডি কার্ড দিয়ে দিচ্ছি, আমি কি বলবো না বলবো এটা হয়তো তারা রেকর্ড করবে। তারা এই রিস্কে যাবে না। ওখানে এনসিপির ভোট যে বাড়ছে এটা এই কারণে বাড়ছে, আর কিচ্ছুটা। আমি আওয়ামী লীগকে ভোট দেবো এটা টেলিফোনের জরিপে কেউ বলবে না, বললে হচ্ছে মানে একদম পার আওয়ামী লীগ না, আমি 7% কেমন করে হইলো, আমি তো এটাই তো অবিশ্বাস লাগছে আমার কাছে, এটাই রিয়েলিটি। আর 2 নম্বর কথা হলো যে 48.5% তারা বলছে তারা সিদ্ধান্ত নেয় নাই। এই যে সিদ্ধান্ত না নেওয়া, এর মধ্যে প্রচুর আওয়ামী লীগ আছে। তারা আছে এই কারণে তারা আসলে বুঝতেও পারছে না। ওখানে 48.5%, যেটা নাকি 8 মাস আগে ছিল 38%, মানে 10% বেড়েছে। এদের কি কারণে বেড়েছে? এই 8 মাস আগে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না, নিষিদ্ধ কিন্তু এর মধ্যে হয়েছে, হওয়ার কারণে এটা বেড়ে গেছে। তারা কনফিউজড যে আসলে নির্বাচনটা কে থাকবে, ব্যালট পেপারে কার কার নাম থাকবে, ব্যালট পেপারে কি কি মার্কা থাকবে, তাদের মধ্যে একটা কনফিউশন আছে। যে কারণে এদের অনেকে হয়তো শেষ পর্যন্ত ভোটও যেতে যাবে না, কিন্তু আবার কিছু লোক যাবে যাকে না ভোটের অপশন করছে, হয়তো না ভোটে কিছু লোক গিয়ে ভোট দিয়ে আসবে। এটাও আপনি দেখবেন এবার না ভোটের দাপট, এবার দাপট দেখেন আপনি, এবার অনেক না ভোট। না ভোট তো সম্ভবত আমি যতটুকু দেখলাম যে তখন দেয়া যাবে যখন একজন মানে বিকল্প নাই, সেখানে বিকল্প থাকলে তো না ভোটের অপশন মনে হয় থাকবে না। রাইট, বিকল্প থাকবে না এটা আমি জানি না, তো এটা আমি বলতে পারছি না। তাহলে আমি যত জানি সারা দুনিয়ার যে ঘটনা জানি, যেমন নোটা ভোটটা কিন্তু আপনার যদি 10 জন ক্যান্ডিডেট থাকে তাও এখানে না ভোট থাকে, কারণ সে মনে করে এই 10 জনের তাকে কাউকে পছন্দ হয় নাই, সে না ভোট। আওয়ামী লীগ যদি ওই বাইরে যারা আছে
তারা কিন্তু নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। তারা আওয়ামী লীগের এখন মানে আমি মনে করি আওয়ামী লীগের ওই বিষয় না, যারা বাইরে আছে তারা নিজেদের কিভাবে পুনঃস্থাপন করা যাবে, নিজেরা কিভাবে পুনর্বাসিত হতে পারে, তারা ওই চিন্তা করতেছে। তাদের এক একটা উদ্ভট সিদ্ধান্ত নেয় ওখানে। এই যে নানক সাহেব দেখলাম একটা, কিন্তু বিরাট সিপাহ চালার সাথে ওখান থেকে সে সিদ্ধান্ত চমক দিন এটা হবে, তমুক দিন এটা হবে, ঘোষণা দিয়ে দলটাকে হাস্যকর বানায়। আর এখানকার মানুষটা পাঠে নামবে না ওদের কথা, এবং বরঞ্চ এখানকার মানুষ যারা আছে ওই ঘটনাকে কেন্দ্র করে আর বিপদে পড়ে। কাজে ওই লোকগুলি আপনার ওদের ধীরে ধীরে হারাই যাবে, ওদের কোনো কাজকর্ম নাই, বাইরে বসে বসে ঘোষণা দেবে। কিন্তু আওয়ামী লীগকে যদি দাঁড়াতে হয়, আওয়ামী লীগ এই দেশে যারা আছে এখনো তাদের মাধ্যমে দাঁড়াতে হবে, এবং এই নির্বাচনে কিছু আওয়ামী লীগের লোক কিন্তু স্বতন্ত্র হিসাবে দাঁড়াবে বলে আমার ধারণা। আমি জানি না হবে কিনা, বাট আমার ধারণা, আমার কেন যেন মনে হয় কি কিছু লোক আছে যারা স্বতন্ত্র হিসাবে দাঁড়ায় যাবে। তাদের সংখ্যা হয়তো কম হবে, কিন্তু তাদেরকে দাঁড়াতে দেবে কিনা আমি তাও জানি না। যদি দাঁড়াতে দেয় তা দাঁড়াতে দেবে না কে, মানে দাঁড়াতে দেবে এই সন্দেহটা কেন এখন যারা দেয় না? আচ্ছা একটা বলেন আপনি, একজন লোক একসময় ছাত্রলীগ করতো অথবা আওয়ামী লীগ করতো, তারা ধরে পিটাচ্ছে না? পিটাচ্ছে তো, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, তার অপরাধ কি? একসময় আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের অমুক কমিটির সদস্য আছে, যে দাঁড়াবে তার বিরুদ্ধে এগুলো হবে, শুধু মব হবে কিন্তু দেখে রাখুন। যদি মব হয় তাহলে যদি সে সম্ভাবনাময় হয় তাহলে তো আরো বেশি মব হবে। তবে তখন আবার আইন শৃঙ্খলা কি থাকবে আমি জানি না। যদি আর্মি তখন সব জায়গায় যদি থাকে আইন শৃঙ্খলা ভালো হতে পারে। জি, 1-11 পদধ্বনি শুনতে পাচ্ছিলেন কদিন আগে মাহফুজ আলম। নাহিদ ইসলামও সম্প্রতি বললেন যে জাতীয় ঐক্য না রাখতে পারলে 11 তিনিও 11 দেখতে পাচ্ছেন। এই 11টা মানে শুরুর দিকে দেখতেন, 5ই আগস্টের পর বেশ কিছুদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব 11 কথা বলতেন। এখন মাহফুজ আলম, নাহিদ ইসলাম ইনারা 11 কথা বলছেন। 11 কথা এখনো কেন আসছে এবং একটু পক্ষ চেঞ্জ হয়ে আসছে কেন? কামাল, আপনি কি 11 সম্ভাবনা বা সংখ্যা কিছু দেখছেন? আচ্ছা আমি না একটা কথা বলি, যে আইনসালুম একটা শব্দ উচ্চারণ করো না, জুজুর ভয় দেখানো হয়েছে। আমি এটাকে একটু বলি আপনার কাছে, 11 জিনিসটা এটা বলেন তো আমাকে। 11 কেন হয়েছিল, কেন এসেছিল, এটা আপনার ঘটনা নিশ্চয় মনে আছে। 2007 জানুয়ারি 22 তারিখে একটা ইলেকশন হওয়ার কথা ছিল। সেই ইলেকশনে এই তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের তখন প্রেসিডেন্ট ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ নিজেই। উনি প্রেসিডেন্ট, উনি প্রধান উপদেষ্টা। কেন? প্রথমে বিএনপি ক্যারিকেচার করে আনতে চাইছিল কে এম হাসান। কে এম হাসান আসতে চান নাই, বিব্রত হয়েছেন এক পর্যায়ে আওয়ামী লীগের আন্দোলনের কারণে। তারপরে নানা ক্যারিকেচার করে ইয়াজউদ্দিন আহমেদকে ওনারা বানাইলেন উপদেষ্টা। সেই নির্বাচনটা যখন তারা 22 তারিখে করবে, তার আগে কিন্তু আওয়ামী লীগ এক পর্যায়ে সবাই তারা উল্টো করলো যে আমরা কোনো ইলেকশন করবো না। তাহলে একতরফা নির্বাচনের দিকে দেশ অগ্রসর হচ্ছিল। যে নির্বাচনটা 2014-তে আওয়ামী লীগ করছে, সেই নির্বাচনটা কিন্তু 2007-এ বিএনপি করার উদ্যোগ নিয়েছিল, হয়ে যেত নির্বাচন। তখন থামাইছে কে? আর্মি লোকজন থামাইছে। আর্মি যে বলছে যে এইভাবে একতরফা নির্বাচন করা ঠিক হবে না, তারা কিন্তু থামাইছে। এইটা জানুয়ারির 11 তারিখ থামাইছে, মানে ওই নির্বাচনে 11 দিন আগে ঘটনাটা ঘটেছে। তখন আবার নতুন করে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে ফখরুদ্দিন আহমেদ এটসেট্রা, তারপর তো কাহিনী জান। এখন তখন কিন্তু আওয়ামী লীগ বলেছে যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল, বলেছে এই শেখ হাসিনা বলেছেন যে এরা যা কিছু করবে সবকিছুকে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এগুলিকে দিব, মানে আপনার মেনে নিব, ক্লিন চিট দিব আপনার সামগুলিকে বলছেন। তো তাহলে আওয়ামী লীগ তো এই সরকারকে চেয়েছে। আচ্ছা, তারপরে দেখা গেল ক্ষমতায় আসার পর এই 11 সরকারের সবচেয়ে বড় সমালোচক কে হয়ে গেল? আওয়ামী লীগ হয়ে গেল। কেন হইল? হইল এই কারণে যে আওয়ামী লীগের তখন এই তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটাকে বাতিল করার জন্য একটা অজুহাত দরকার ছিল। আমার এই কাজটা তারা করলো 11। তো 11 খারাপটা কি বুঝলেন তোমার? আপনি 11 একটা একতরফা নির্বাচনের হাত থেকে দেশকে রক্ষা করছেন ভাই, এটা রিয়েলিটি। তারপরে যারা দায়িত্ব নেওয়ার পরে এক লম্বা সময় থাকছে, এটা আমরা সমালোচনা করছি। এখনো তো এই সরকার, হাসিনা সরকারের পথের উপর আমরা সরকার আছি, আমরা তো সবাই মিলে আনছি। আমরা তো ইউনিট সরকারকে কখনো খারাপ বলি নাই, কিন্তু মানে ইউনিট সাহেব কিন্তু প্রধান উপদেষ্টা বানাইছে, আমরা কি খারাপ বলছি? ওই সময় তো আর কোনো বিকল্প ছিল না। এখন আমরা বলতেছি আপনারা এই কাজ পারেন না, ওই কাজ পারেন না, সেই কাজ পারেন না। আর যদি কাল না পারেন
তার তো একটু সমালোচনা করতেই পারি। এখন যদি তারা এই নির্বাচন ঠিক মতো দিতে না পারে, যদি নির্বাচন দিতে দেরি করে অথবা নির্বাচন দিতে অপারগতা প্রকাশ করে অথবা সেরকম বাস্তবতা তৈরি হয়, তাহলে অনেক কিছু হতে পারে। তাহলে 1-11 বলেন, 2-12 বলেন, কি হবে আমি জানি, কোন দিন আসবে তা আমরা তো জানি না। কাজে এটাকে তো সবাই যেমন বলতেছে যে আর্মি আসতে পারে, আর্মিও আসতে পারে, কিন্তু আর্মির প্রধান তো সরাসরি বলেছেন যে আমরা চাই নির্বাচনটা হয়ে যাক। এবং এখন পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর থেকে, মানে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আর্মির কোন একটা আচরণে কি কারো মনে হয়েছে যে আর্মি ক্ষমতা গ্রহণ করার জন্য আগ্রহী? আমি তো ভাই দেখিনি এরকম। আর্মিকে যেভাবে কিন্তু তিনি আবার হচ্ছে 18 মাসের একটা সময়সীমা দিয়ে রেখেছেন, তারপরে কি মানে 18 মাস পর্যন্ত সহযোগিতা করবেন বলেছিলেন। ইলেকশন তো 18 মাসের সময় সীমার মধ্যে হচ্ছে। হ্যাঁ, এখন যদি না হয় তখন একটা সম্ভাবনা, আশঙ্কা যাই বলেন না কেন থাকতেও পারে, বাট সেটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নাই আমি মনে করি।